তিন ভুবনের পারে বইটির চতুর্থ পর্ব আজ। আয়ারল্যান্ডের চিঠি। প্রিয় সুনীল, আপাতত একটার পর একটা অবিশ্বাস্য কাহিনী তোমায় বলতে বসেছি। প্রথমত, কেউই বিশ্বাস করবে না যে নেহাত অন্যমনস্কভাবে আমি ঠিক ব্লুজ ডেতেই এবং জয়েসের শতবর্ষ উৎসবের প্রধান দিনটিতেই ডাবলিনে এসে উপস্থিত হয়েছি অপূর্ব অপরিকল্পিত উপায়ে। একই কাজ হলো বিশ্বসাহিত্যের মাস্টারি, তাই নিজেও একটু আধটু লিখি। 16ই জুনের মাহাত্ম্য মনেই ছিল না, বললে লোকে শুনবে কেন? সত্যি সত্যি গাড়িতে চলতে চলতে রেডিওতে অ্যাক্সিডেন্টালি শুনে ফেললুম 31 ঘন্টা একটানা ইউলিসিস পাঠের অংশ। দ্বিতীয় কথা, কেউ কি বিশ্বাস করবে যদি বলি যে এক্ষুনি হোর্হে লুইস বোর্হেসকে জিনিভার গাড়িতে তুলে দিয়ে এসে অ্যান্টনি বার্জেসের সঙ্গে বসে কফি খাচ্ছিলুম? এমন সময়ে সেখানে এসে আড্ডায় যোগ দিলেন শ্রীযুক্ত চিনুয়া আচিবি। তুমি ভাবছ, হলো কি মেয়েটার? বিলেতে কি কেউ যায় না? কি গুল, কি গুল! কোথায় আর্জেন্টিনার বৃদ্ধ কবি বোর্হেস, আর কোথায় মোনাকোতে স্বনির্বাসিত ইংরেজ ঔপন্যাসিক বার্জেস, আর কোথায় নাইজেরিয়ার রাগী লেখক আচিবি? তাদের খেয়ে দেয়ে কাজ নেই? প্রত্যেকে এই কলকাতার হেলেনটির মনোরঞ্জন করবার জন্য যার যার দেশ ছেড়ে প্লেনের টিকিট কেটে মরতে পড়তে ছুটে চলে এসেছেন। কোথায়? না ডাবলিনে। হায় রে, নবনীতার গল্প যে ঘনাদার দ্বিগুণ হয়ে যাচ্ছে। হাসির গল্প লেখার এ কি ভয়াবহ পরিণতি! কৌতুকের ফাঁদে পড়ে কি সব কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছে। সুনীল, ভুল করলে। মোটেই ইয়ার্কি করছি না, যথার্থ সত্য কথা বলতে পারি। এক্কেবারে গড়গড় করে এমন সব সত্য কথা বলবো যে শুনলেই মনে হবে গুল দিচ্ছি। সুনীল ওরফে হোরেশিও, স্বর্গে মর্তে আরো ঢের বস্তু ঘটে বটে, যাহা তোমার ইত্যাদি। যেমন ইউলিসিস বইয়ের গোড়ায় সমুদ্র তীরের সেই টাওয়ার বাকমুলিক, যেখানে দাড়ি কামাচ্ছিল, সে মার্টেল্লো টাওয়ারে গিয়ে, না, দাড়ি কামিয়ে এলাম বলছি না। জয়েসের গাদা গাদা ম্যানুস্ক্রিপ্ট, তার বাঁকাচোরা গিটারটি, জয়েসের ঠাকুরমার তৈরি ওয়েস্টকোট, টাই, ছড়ি, এইসব দেখে এলুম। আর দেখলুম মাতিসের ইলাস্ট্রেট করা পেন্সিল স্কেচ, ইউলিসিস 1 খণ্ড, 1935। স্যান্ডিকোভে সেই টাওয়ারটার নামই হয়ে গেছে এখন জয়েস টাওয়ার। একদিন তো আমি সারাদিন ধরেই কেবল লিওপোল্ড ব্লুম যেখানে যেখানে গিয়েছিল সেইখানে ঘুরে বেড়ালুম। ডিউক স্ট্রিটের সেই যে ডেভি বার্নসের পার, সেটা সেখানেই এখনো আছে। গিয়ে বসলুম। এবারে ব্লুমের মতো এখানে রেড ওয়াইন আর চিজ খেতে হবে। হঠাৎ দেখি, আরে ঠিক তার উল্টো দিকেই রয়েছে বেইলির পার। চিজ ওয়াইনটা খতম হলেই একবার সেখানেও যেতে হবে বই কি। ব্লুম যেহেতু গিয়েছিল, সেইখানেই গিয়ে দেখি রাখা আছে সত্যি সত্যি 7 নম্বর এক্ট স্ট্রিট বাড়ির গোল খিলেন শুদ্ধ কাঠের দরজাখানা। ঠিকানার ফলক দরজার ধারের দেয়ালগি বাতিটি সমেত খুলে এনে সাজিয়ে রেখেছে এরা। পুরনো বাড়িটা মিউনিসিপ্যালিটি ভেঙে গিয়েছে বলে দৌড়টা এরা রক্ষা করেছে। আহা, আমাদের দেশের কোনো মদের দোকান এমন কথা কল্পনাও করবে? উপন্যাসের নায়কের বাড়ির ঠিকানাটি সংরক্ষণ করার কথা ভাববে? লিওপোল্ড ব্লুম লেখকের কল্পনাই তো, হাজার হোক। বেইলি পাবটি বেশ বড়সড়, এর আবহাওয়াটা ভারী সুন্দর সত্যি। ভেতরের সিলিং থেকে 4খানা কাঠের পাখনাওয়ালা বিরাট ঝুলন্ত দুটো পাখা ঘুরছে। ভেতরে চারিদিকে কত লতাপাতা, গাছগাছালির টব, দেয়ালে দেয়ালে নানা রকম বাণী লেখা আছে চমৎকার অক্ষরে। আর ভেতরে বেশিরভাগই অল্প বয়সীর ভিড়। বেশ লাগলো, যেন এক্ষুনি আধা ক্লান্ত লিওপোল্ড ব্লুম পাশের টেবিলে এসে বসবেন মনে হচ্ছিল। শুধু কি তাই, সেই যে হোটেলে ইউলিসিসের বিখ্যাত সাইরেন পরিচ্ছেদ,
সেখানেও বেড়াতে গিয়েছিলাম তো, সেই অরমন্ড হোটেলে। গেলুম, কিন্তু বড়ই ভগ্নদশা, ঢুকতে ইচ্ছে হলো না। ডক অঞ্চলের হোটেল, ব্লুজডের দিনে, কিন্তু দারুণ ব্যবসা করছে ওরা, প্রায় নিখরচায়। 2 পেনি করে বিয়ার বিলি করছে, এক্কেবারে লিওপোল্ড ব্লুমেরই সময়কার বাজার দরে। আবার 19 শতকের পোশাক পরিয়ে 2টি মেয়েকে সাজিয়ে গুজিয়েও রেখেছিল, ইউলিসিসে বর্ণিত মিস কেনেডি আর মিস ডুস, সেই বার্মের 2টির ভূমিকায়, যারা ব্লুমের সঙ্গে ফ্লার্ট করত। আমি অবশ্য সেই দিনের উন্মত্ত ভিড়ের ভেতর যাইনি। জয়েসের ভক্তের চেয়ে সস্তায় গিনেস বিয়ারের ভক্তই ছিল বেশি সংখ্যায়। শুনেছি 100 খদ্দর এসেছিল। 40 ফুট বলে ইউলিসিসের যে স্নানের জায়গাটির উল্লেখ আছে না, সমুদ্র তীরে জেন্টলম্যান বেইদিং বলে লেখা, সেখানেও গেলুম। এখনো তাই লেখা। চমৎকার জায়গা। সমুদ্রটি কি আশ্চর্য দেখায় সেখান থেকে। দূরে হো এর লাইট হাউসে আলো দেখা যাচ্ছে। আকাশে তখন সন্ধে, কত মাছ ধরার নৌকো ফিরছে। অনেকগুলো ছোট বড় আলোকস্তম্ভ আছে এই অঞ্চলের সমুদ্রে। ইউলিসিসে উল্লিখিত জায়গাগুলো ছুঁয়ে ছুঁয়ে বেড়ানোর খেলায় আমার সঙ্গী ছিল আমার নাতি বাবলুর 2 ছেলে, মুক আর পক। ফাঁকতালে তাদের অনেক জ্ঞান সঞ্চয় হয়েছে। 21 নম্বর ওয়েস্টল্যান্ড রোতে ঠিক কোনখানে অস্কার ওয়াইল্ডের বাড়ি ছিল, আর হ্যারিংটন স্ট্রিটের কাছে সাউথ সার্কুলার রোডে কোথায় বার্নার্ড শ জন্মেছিলেন, এবং কিলানি হিসের কোনখানে তিনি থাকতেন, কবি টমাস মোর যে 12 নম্বর অনজিয়ার স্ট্রিটে থাকতেন, সেই বাড়িতে এখন সেলুন হয়েছে। সাউথ ডাবলিনের রান ফার্নহ্যামের নিউ টাউন ভিলেজে ঠিক কোন বাড়িটিতে জন মিলিংটন সিং জন্মেছেন, আর 41 নম্বর ব্রাইটন স্কোয়ার এর নীল দরজাওয়ালা বাড়িটায় যে জয়েসের জন্মস্থান, আর জর্জ ভিল নামে স্যান্ডি মাউন্ট অ্যাভিনিউয়ের ওই বাড়িটাতেই যে ইয়েটস এর জন্ম, ওয়ারবার্গার্স চার্চের 7 নম্বর হুইস কোর্টে জন্মেছিলেন মহামতি জনাথন সুইফট, এর সমস্তই তারা এখন হাড়ে হাড়ে জেনে গেছে। বাবার দিদিমার পাল্লায় পড়ে যার পরনায় ক্ষুধা তৃষ্ণা জল কাদা সহ্য করে এসব তীর্থস্থানে তাদের হাজিরা দেওয়া হয়ে গেছে। আয়ারল্যান্ডে যদিও তাদের জন্মকর্ম, কিন্তু এতকাল এসব কিছুই দেখেনি, শোনেনি অথবা ভাবেনি। তাদের বন্ধুরা বা মাস্টাররা কেউই এসব নিয়ে মাথা ঘামায় না। এগুলো দেখানোর জন্য কলকাতা থেকে তাদের পিতৃদেবের পূজনীয় দিদিমার ডাবলিনে ধেয়ে আসার দরকার ছিল। বাবার দিদিমা, তিনি কে? আবার কে? আমি। এটাও বিশ্বাস করছো না তো যে কলেজ পড়ুয়া ছেলের প্রৌঢ় বাবাটির আমি খাঁটি দিদিমা হই? বয়সে অবশ্য নাতি কিছুটা বড়, কিন্তু নিখাত সত্যি সম্পর্ক। ওদের বাপের সাক্ষাৎ দিদিমা হই। বড় পরিবারের এই সুবিধা। জ্যাঠতুতো দাদার বড় নাতি যে। গ্রাফটন স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে ওদের বললুম, দেখে রাখো, এখানে নোরা বার্নালের সঙ্গে জেমস জয়েসের দেখা হয়েছিল। কি শুনে গায়ে কাটা দিচ্ছে না? ওরা বলল, না, নোরা কে? আরে জয়েসের বউ, তার জীবনভর প্রেমিকা, মলি ব্লুমের মডেল। নাতির ছেলেরা 2জনেই বৈজ্ঞানিক হবার সাধনায় ব্যস্ত, কিন্তু আমার পাল্লায় পড়ে ডাবলিনের একটা লিটারারি ট্যুরিস্ট গাইড করবার যোগ্যতা অর্জন করে ফেলেছে। আমি ওদের সঙ্গে ফিনিক্স পার্ক, লিফি নদী, এমনকি গ্লাসনেভিন কবরখানায় পর্যন্ত ধেয়ে গিয়েছিলুম। লিওপোল্ড ব্লুম যেন গত পন্থা এই আইন অনুযায়ী। গ্লাসনেভিন সিমেট্রিতে গিয়ে দেখি তার পাশেই বিখ্যাত একজনের জন্মস্থান। কার বলতো? অ্যাডিসন সাহেবের। অ্যাডিসন লজ বলে তার জন্মবাড়িটিও রয়েছে। এখন অবশ্য ট্যাভার্ন ও ক্যাফে হয়ে গেছে। চমৎকার বাড়ি, ন্যাশনাল মনুমেন্ট। এরা রাখার জিনিস রাখতে জানে, সাজিয়ে গুজিয়ে, তাই থাকেও। এবার কবিদের জন্মস্থানে কি কম দেখলুম? কত বিখ্যাত লেখকই যে জন্মেছেন এই ছোট্ট ডাবলিন শহরে। কেবল জন্মস্থানই তো নয়, হয়তো কোনো বাড়িতে ইয়েটস 2 বছর ছিলেন, বা সিং কয়েকদিন মাত্র বাস করেছেন, ব্যাস।
অমনি সেই বাড়ির গায়ে একটা স্মারক প্ল্যাকার্ড মারা হবে, এখানে অমুক মহোদয় অত সাল থেকে তত সাল পর্যন্ত বাস করে গেছেন। সরকারি পয়সায় বাড়ি সারানো হবে। আর আমরা বিদ্যাসাগর বাদুর বাগানে যে বাড়িতে থাকতেন তা ভেঙে যাচ্ছে। বঙ্কিমচন্দ্রের বসত বাড়ি তো ভেঙে পড়েইছে। রামমোহন তো আরো দূরস্থান। বিবেকানন্দের বাড়িও ভেঙে যাচ্ছে। মাইকেল মধুসূদন কোন কোন বাড়িতে সপরিবারে থাকতেন কেন জানো? হয়তো রাধারমণ মিত্তির আর রাধাপ্রসাদ গুপ্ত জানেন। আমাদের জানায় ওই উত্তরপাড়া লাইব্রেরি আর স্পেন্সার্স হোটেলটুকুই যা ভরসা। আমরা আমাদের প্রিয়জনদের নিয়ে ফাঁকা গর্বই করি, তাদের জীবন্ত স্মৃতিকে যত্ন করতে জানি না। নিমতলায় রবীন্দ্রনাথের স্মৃতিসৌধ কি ওই রকম হবার কথা? ওতে মন ভরে? বা শরৎচন্দ্রের? মানিক বাড়ুজ্জে কোথায় থাকতেন? বিভূতিভূষণের বাড়িও বারাকপুর ভেঙে পড়ছে বলে শুনতে পাই। কেউ কি দেখতে যাই তারাশঙ্কর, বনফুল, বুদ্ধদেব বসুর বাড়ি? সাহিত্য পিপাসু দর্শনার্থীদের ঘোরার সুবিধের জন্য এরাও অবশ্য কোনো ব্যবস্থা রাখেনি। যত বাস ভ্রমণ সবই নিসর্গ আর প্রাসাদ বিষয়ক। লিটারারি ট্যুর অব ডাবলিন জাতীয় কিচ্ছু নেই। আমি নিজেই নানান সোর্স থেকে খুঁজে খুঁজে লেখকদের ঠিকানা বের করলুম। তবে হ্যাঁ, ফেমাস পিপল ফাইল বলে একটা ফাইল আছে ডাবলিনের ট্যুরিস্ট ব্যুরোতে। সেটা বসে ঘাটাঘাটি করতে অনেকগুলো ঠিকানা বেরোলো। কলকাতা শহরে এরকম কোনো ফাইলই নেই, অন্তত আছে বলে তো জানি না। কেউ যদি দেখতে চায় দেখবার সুযোগও পাবে না। সুইফটের জন্মস্থান এবং কর্মস্থানই শুধু নয়, তার এবং তার প্রেমিকা স্টেলার গোরস্থানও দেখলুম। ওই যেখানে তিনি ডিন ছিলেন, সেই সেন্ট প্যাট্রিক্স ক্যাথেড্রালেই। মূল হলঘরের মার্বেল মেঝেই একসঙ্গে দুজনের কবর ফলক। খুব রোম্যান্টিক, স্টেলাকে লেখা চিঠিগুলোর মতন। সবচেয়ে রোম্যান্টিক, সবচেয়ে মর্মস্পর্শী কবর ফলকটা অবশ্য ইয়েটসের। হ্যাঁ, ইয়েটসের জন্মস্থানই শুধু নয়, কবরটাও তো দেখে এলুম সেই স্লাইগোতে গিয়ে। কোথায় রে ডাবলিন দক্ষিণ পূর্ব সমুদ্র তীরে, আর কোথায় স্লাইগো কনেমারা একেবারে উত্তর পশ্চিম সৈকতে। হ্যাঁ, সেখানেও ঘুরে এলুম তো। পুরো ইয়েটস কান্ট্রি ঘুরিয়ে দেখিয়ে দেখিয়ে এনেছে যে আমার নাতি। এক বিপুল অরণ্যের মধ্যে এক বিশাল স্থির হ্রদের ধার দিয়ে যেতে যেতে একটা ভাঙা কেল্লার পাশে এসে নাতি বললে, নামো, এইখানে এই ম্যাপটা দেখো। ম্যাপে দেখি তীরচিহ্ন দেওয়া একটা দ্বীপ। বলো তো, দ্য লেক আইল অফ ইনিশফ্রি। এই লেক কি তবে লক গিল হ্রদ? কে ভেবেছিল কোনোদিন সত্যি সত্যি চর্মচক্ষে দেখতে পাবো লক গিল, আইল অফ ইনিশফ্রি? ছোট সবুজ গাছপালায় ঘেরা দ্বীপ। দেখলুম সেই ন্যাড়ামাথা বেন বুলবেন শৈলমালা আর গ্লেনকার প্রপাত। আর দেখলুম বেন বুলবেনের সাক্ষাৎ ছায়ায় ড্রামক্লিফ গ্রামে ছোট্ট একটা চার্চ অফ আয়ারল্যান্ডের গির্জের আঙিনায় ছাইরং চুনাপাথরের একটি নিরাভরণ কবর। তাতে পড়ে আছে কিছু শুকনো বিবর্ণ ঘাসফুলের গুচ্ছ, ঠিক অবিকল যেমন তাজা টাটকা পাঁচমিশালি ঘাসফুলের গুচ্ছ ছিল আমার হাতে ইয়েটসের জন্য। ডেইজি, ড্যান্ডেলিয়ান, বাটারকাপ, ভায়োলেট, ব্লুবেল মেশানো। পথের ধারের ঘাসবন থেকে নিজে তোলা যত বুনো ফুল। কবরটিতে কেবল কিছু নুড়ি ছড়ানো, কোনো অলঙ্করণ নেই, এমনকি ঘাসও নেই। মাথার কাছে লাইমস্টোনই ছাইরঙা ফলক, তাতে লেখা W.B. ইয়েটস, আর নিজেরই লেখা এপিটাফের সর্বশেষ 3টা লাইন। কাস্ট আ কোল্ড আই অন লাইফ, অন ডেথ, হর্সম্যান পাস বাই। অবাক হয়ে ভাবলুম মধুসূদন ঠিক এর উল্টো লিখেছিলেন, দাঁড়াও পথিক বর। ইয়েটসের মৃত্যু আয়ারল্যান্ডে হয়নি। অনেকদিন পরে তার সব দেহ তার প্রিয় ড্রামক্লিফে এনে তারই পরিকল্পিত কবরে স্থাপিত করা হয়েছে। ওর শিল্পী ভাই জ্যাক ইয়েটসও পাশের কবরেই সমাধিস্থ। তিনি এ অঞ্চলে প্রচুর ছবি এঁকে গেছেন। বাবলু, আমার নাতি তো ছুটিই নিয়ে বসলো সারা ইয়েটস কান্ট্রি আমাকে ঘুরিয়ে দেখাবার জন্য।
রসকম এর অ্যাবে দেখেছি ড্রাম হেয়ার, ড্রাম ক্লিফ, বেন বুলবেন পাহাড়, গ্লেনকার ঝর্ণা, আর রসেস পয়েন্ট এর রাস্তা দিয়ে ঘুরেছি। লক গিল হ্রদের কুলে কুলে কত ভাঙা কেল্লা দেখেছি। দেখেছি লেক আইল অফ ইনিসফ্রি। ভাবো একবার, কি কাণ্ড! সেখানে যাবার পথে দেখেছি কি, গোল্ডস্মিথ কান্ট্রি। অলিভার গোল্ডস্মিথ এই আয়ারল্যান্ডেরই ছেলে। পলাশ শহরের লংফোর্ড কাউন্টিতে তার জন্ম। ডাবলিন ট্রিনিটি কলেজের সামনে একদিকে গোল্ডস্মিথ, অন্যদিকে বার্ক এর মূর্তি আছে দেখেছি। ট্রিনিটি কলেজের সামনে কি সুন্দর ওই সেন্ট ভেন্স গ্রিন, স্টিভেন হিয়েরো যাকে বলে মাই গ্রিন। 16ই সেখানে জয়েসের মূর্তি উন্মোচন করা হলো। শেষ খবর এবার শোনো বলি। হোর্হে লুইস বোর্হেসের সঙ্গে, অ্যান্টনি বার্জেসের সঙ্গে আর চিনুয়া আচিবির সঙ্গে সত্যি সত্যিই আমার বেশ ভাব হয়ে গেছে। প্রত্যেকের কাছে লম্বা লম্বা ইন্টারভিউ নিয়েছি। আমার মতো তারাও এখন ডাবলিনে, এবং সবাই এই শেলবোর্ন হোটেলে। আরও কত কবি এসেছেন, জার্মানির এসেনবার্গার, ইতালির মন্তালবান, স্পেনের ভালভের্দে, ইংল্যান্ডের উইলিয়াম এমস্টন। সবাই জয়েস শতবর্ষ উৎসবে আমন্ত্রিত। আর অনিমন্ত্রিত আমিও হঠাৎ এসে জুটে গেছি। সালমান রুশদির আসার কথা ছিল, আসেননি। মাঝখান থেকে আমারই হলো লাভ। এসেছিলুম অক্সফোর্ডে বক্তৃতা দিতে। ভাবলুম এখন তো ছুটি, কয়েকদিন ডাবলিনে বেরিয়ে আসা যাক। ঘটে গেল মহৎ যোগাযোগ। এবার আর গল্পগুলো নিশ্চয়ই অবিশ্বাস করছো না। কি, একটু একটু গা জ্বালা? এরপরে আলাদা করে লিখব শতবর্ষে জেমস জয়েসের জন্মদিনটি কিভাবে কাটালো ডাবলিনের মানুষ। বোর্হেস, বার্জেস আর আচিবি তিনজনের ইন্টারভিউ আলাদা করে লিখে পাঠাচ্ছি। তখন আর বিশ্বাস না করেই উপায় থাকবে না তোমাদের। কি, হিংসে হচ্ছে তো? অন্তত একটু একটু? তা তো হবেই। এতেও যদি হিংসে না হয় তবে আমরা লেখকই নই। স্বভাব মোহিত, স্বভাব প্রেমিক আর স্বভাব ঈর্ষক, এই 3 রিপুতে পীড়িত না হলে ভালো লেখক হওয়াই যায় না। স্বাতী পুলু সমেতও ভালোবাসনীয়। ইতি নবনীতা, 20 জুন 1982, ডাবলিন।